আমরা কি জানি? আমরা সবাই জানি যে কার্লো অ্যানচেলত্তি ২০২৬ বিশ্বকাপের জন্য অলরেডি ২২ জন সিলেক্ট করে ফেলছে। এটা আমরা ব্রাজিলিয়ান রিপোর্ট থেকে পাইতেছি। বাট একটা কথা কি জানেন? এই যে ২২ জনের কথা বলা হইতেছে, এমনটাও হইতে পারে এই ২২ জন থেকে অনেকেই থাকবে না। এটা জাস্ট রিউমার্স। সো এটাকে একদম শিওর ভেবে বসে থাকলে হবে না। তবে ২২ জন যে উনি সিলেক্ট করছে, এটা আই থিঙ্ক সত্যিও হইতে পারে। যেহেতু ব্রাজিলিয়ান রিপোর্টগুলো এটা নিয়ে কথা বলতেছে, এক দুইবার না, অনেকবারই এটা নিয়ে রিপোর্ট হয়েছে। সো হয়তো কনফার্ম যে কার্লো অ্যানচেলত্তি ২২ জনের স্কোয়াড রেডি করে ফেলছে। এখন ২২ জনের স্কোয়াড যদি রেডি করে ফেলে, তাহলে আরও ৪টা স্লট কিন্তু খালি আছে। মানে কার্লো অ্যানচেলত্তি আরও ৪ জন প্লেয়ার ডাকবে, বা ৪ জন প্লেয়ার ওনার প্রয়োজন আছে। এখন ডিফেন্সে একটা স্লট খালি আছে, মিডে একটা স্লট খালি আছে, অ্যাটাকিং মিডে একটা স্লট খালি আছে, অ্যান্ড স্ট্রাইকার নাম্বার 9 পজিশনে একটা স্লট খালি আছে। সো টোটাল 4টা স্লট। এখন এই 4টা স্লটে কারা ডাক পাবে এটা কিন্তু আমরা জানি না, বাট আমরা ধারণা করতে পারতেছি অ্যাকচুয়ালি কার্লো অ্যানচেলত্তি কাদেরকে ডাকতে পারে। আমরা ধারণা কিভাবে করতেছি? আমরা ধারণা করতেছি কার্লো অ্যানচেলত্তির রিসেন্ট স্কোয়াড, রিসেন্ট একাদশ, বা রিসেন্ট যে প্লেয়াররা চান্স পাইছে এদের ভিত্তিতে। আমি যদি কার্লো অ্যানচেলত্তির স্কোয়াডের ভিত্তিতে আপনাদের সাথে ডিসকাস করি, তাহলে দেখেন রাইট ব্যাকে কার্লো অ্যানচেলত্তি কী করছে, উনি লাস্ট টাইম বলতে ওনার রিসেন্ট কিছু ম্যাচের জন্য উনি অনেক প্লেয়ারকে কিন্তু এক্সপেরিমেন্টের জন্য ডাকছে। যেখানে পাউলো হেনরিক ছিল, ভিতিনহো ছিল, ইভানেস ছিল, যদিও ইভানেস সেন্টার ব্যাক, বাট তাকে রাইট ব্যাকে ট্রাই করছে। এরপর ওয়েসলি ছিল, অ্যান্ড লাস্ট এক্সপেরিমেন্ট যেটা ছিল ওইটা অ্যাডার মিলিটাও ছিল। কার্লো অ্যানচেলত্তির সিস্টেম যদি আপনি একটু বুঝার ট্রাই করেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে রাইট ব্যাক নিয়ে উনি ওনার ডিসিশন নিয়ে ফেলছে। উনি অ্যাডার মিলিটাওকে রাখবে, আর ওয়েসলিকে রাখতে পারে। যেহেতু আমাদের স্টার্টিংয়ে সেন্টার ব্যাক হিসেবে গ্যাব্রিয়েল ম্যাগালহাইস আর মার্কিউইনোজ আছে, এখন অ্যাডার মিলিটাও আমাদের প্রয়োজন আছে। আর মার্কিউইনোজ স্টার্টার, গ্যাব্রিয়েল ম্যাগালহাইস স্টার্টার, সেই হিসেবে কার্লো অ্যানচেলত্তি হয়তো অ্যাডার মিলিটাওকে রাইট ব্যাক হিসেবে ডাকবে। আর সেন্টার ব্যাকে এখানে গ্যাব্রিয়েল ম্যাগালহাইস আছে, এরপর এখানে মার্কিউইনোজ আছে। তাদের ব্যাকআপের জন্য এইখানে ব্রেমারকে রাখা হইতে পারে। বাট এখানে আরও একজন সেন্টার ব্যাক কিন্তু প্রয়োজন। রাইট ব্যাকের মতো লেফট ব্যাকেও আমাদের প্লেয়ারের প্রয়োজন নাই। আমাদের লেফট ব্যাকে ডগলাস সান্তোস অ্যান্ড আলেক্সান্দ্রো আছে। সো রাইট ব্যাকে 2 জন, লেফট ব্যাকে 2 জন, সেন্টার ব্যাকে আমাদের এখানে আমরা 3 জন পাইছি, মার্কিউইনোজ, গ্যাব্রিয়েল ম্যাগালহাইস অ্যান্ড ব্রেমার। এই স্লটে আরও একজন প্লেয়ার আসবে, আরও একজন সেন্টার ব্যাক আসবে। এখন এখানে যে প্লেয়ার ডাকবে কার্লো অ্যানচেলত্তি কাকে ডাকবে? দেখেন রিউমার্স কি হইতেছে, রিউমার্স হইতেছে এখানে 2টা প্লেয়ারকে নিয়ে। 2টা প্লেয়ার বলতে একজন ইভানেস, যাকে রাইট ব্যাক হিসেবে ট্রাই করছিল সে, আর আরও একটা প্লেয়ার লিও পেরাইরা। এই 2জনের মধ্যে যে কোনো একজনকে কার্লো অ্যানচেলত্তি ফাইনাল স্টেজের জন্য ডাকবে, এটা শিওর। এখন এই 2জনকে নিয়ে যদি আমি কথা বলি, তাহলে দেখেন আমি আপনাদেরকে এদের স্টেটস বা অ্যাট্রিবিউট ওভারভিউটা দেখাই। এই যে ইভানেজ আর লিও পেরাইরা, এই 2জন থেকে লিও পেরাইরা কিছুটা আগে আছে। আপনি ডিফেন্সিভলি বলেন, ট্যাকটিক্যালি বলেন, টেকনিক্যালি বলেন, লিও পেরাইরা এখানে আগে আছে। সব থেকে বড় প্লাস পয়েন্ট হইতেছে লিও পেরাইরার হাইট, যেটা ইভানেস থেকেও বেশি, অ্যান্ড ফিজিক্যালি লিও পেরাইরা ইভানেস থেকে অনেক বেশি স্ট্রং। আমাদের এমন সেন্টার ব্যাক প্রয়োজন যার হাইট আছে, ফিজিক্যালি ডমিনেট করতে পারবে, ফিজিক্যালি প্লেয়ারদের সাথে লড়াই করতে পারবে। এর থেকে বড় কথা হইতেছে লিও পেরাইরা ভাই লেফট ফুটেড। সো গ্যাব্রিয়েল ম্যাগালহাইসের সাথে বলতে গ্যাব্রিয়েল ম্যাগালহাইসের ব্যাকআপে আমাদের একজন লেফট ফুটেড সেন্টার ব্যাক প্রয়োজন, যেটা লিও পেরাইরা হইতে পারে। এখন আই থিঙ্ক ফাইনাল স্টেজে যাইয়া ইভানেস আউট হইতে পারে। এখানে হয়তো লিও পেরাইরা ফাইনাল প্লেয়ার হইতে পারে। এরপর মিডফিল্ডে দেখেন এখানে অলরেডি 4 জন প্লেয়ার কনফার্ম: ক্যাজিমিরো, ব্রুনো গিমাইরেজ, তারপর হইতেছে ফাবিনহো অ্যান্ড ড্যানিলো। এখন কার্লো অ্যানচেলত্তি এই পজিশনে আরও একজন প্লেয়ার চাইতেছে। এই পজিশন বলতে এই পজিশন ফিক্স না, এখানে 2টা পজিশনের জন্য প্লেয়ার প্রয়োজন, একটা অ্যাটাকিং মিড
আর একটা ডিফেন্সিভ মিড। এখন এই যে দুইটা পজিশন, এই দুইটা পজিশন মিলিয়ে কার্লো অ্যানচেলত্তি কিন্তু একজন প্লেয়ার সিলেক্ট করবে। কেন একজন প্লেয়ার সিলেক্ট করবে এটা আমি লাস্টে গিয়ে বলতেছি, আপনাদেরকে বোঝানোর ট্রাই করব। এখন এই একটা পজিশনের জন্য তিনটা প্লেয়ার কিন্তু ফাইট করতেছে। এখানে লুকাস পাকুয়েতা, দেন আন্দ্রে সান্তোস অ্যান্ড গ্যাব্রিয়েল সারা, এই তিনজন প্লেয়ার কিন্তু এখানে লড়াই করতেছে জাস্ট একটা স্লটে ইন করার জন্য। কার্লো অ্যানচেলত্তি কি করতেছে? কার্লো অ্যানচেলত্তি মেইনলি এই তিনজনকে ফোকাস করতেছে, এই তিনজনকে পর্যবেক্ষণ করতেছে। এখন এই যে তিনজন প্লেয়ার, এই তিনজন প্লেয়ারের মধ্যে আন্দ্রে সান্তোস শুধুমাত্র ডিফেন্সিভ মিডফিল্ডার, আর গ্যাব্রিয়েল সারা অ্যান্ড লুকাস পাকেতা এই দুজন অ্যাটাকিং মিডফিল্ডার। তবে এখানে একটা ব্যাপার আমি ক্লিয়ার করি, আন্দ্রে সান্তোস আই থিঙ্ক লাস্ট মোমেন্ট পর্যন্ত স্কোয়াড থেকে বাদ যাইতে পারে। কেন বাদ যাইতে পারে? তার রিসেন্ট যে পারফরমেন্স ওইটা তেমন আহামরি না। ইভেন চেলসির হয়ে বেঞ্চে সময় কাটাইতেছে, চেলসিও তেমন প্রায়োরিটি দিতেছে না। সো ওই দিকটা বিবেচনা করলে আই থিঙ্ক আন্দ্রে সান্তোস ফাইনাল স্টেজে থাকতে পারবে না। বাট গ্যাব্রিয়েল সারা অ্যান্ড লুকাস পাকুয়েতার মধ্যে যে কোনো একজন ইন করবে এটা একদম শিওর। এখন আমি যদি আপনাদেরকে লুকাস পাকুয়েতার এই সিজনের স্টেটসটা দেখাই, তাহলে লুকাস পাকুয়েতা এই সিজন টোটাল 39 ম্যাচ খেলছে। এই 39 ম্যাচে সে 12 গোল 1 অ্যাসিস্ট করছে। লুকাস পাকুয়েতাকে আমি স্কোরিংয়ের জন্য আগে রাখতেছি, স্কোর করতেছে। বাট একজন অ্যাটাকিং মিডফিল্ডার, তার মেন কাজ কি? মেন কাজ হইতেছে চান্সেস ক্রিয়েশন। হ্যাঁ, সে চান্স ক্রিয়েট করতেছে, বাট গোল কন্ট্রিবিউশনের দিকে নজর দিলে আপনারা দেখবেন সে জাস্ট গোল করতেছে, সে অ্যাসিস্ট করতেছে না। শুধুমাত্র একটা অ্যাসিস্ট করছে ফাইনাল থার্ডে, তার কন্ট্রিবিউশন বলতে শুধুমাত্র গোল, এখানে অ্যাসিস্টে নাই। বাট এইখানে আমি একটা কথা বলে রাখি, লুকাস পাকেতা শুধুমাত্র গোল করতেছে না, লুকাস পাকেতা প্রত্যেকটা ম্যাচে ভালো ইম্প্যাক্ট রাখতেছে, টিমের মেন প্লেয়ার হিসেবে টিমকে লিড করতেছে। কন্ট্রিবিউশন যদি আপনারা সাইডে রাখেন, আপনি রিসেন্টলি তার যে ম্যাচগুলো হইতেছে ওই ম্যাচগুলার রেটিং দেখেন, ওই ম্যাচগুলার পারফরমেন্স দেখেন। ওই পারফরমেন্স দেখার পর আপনার মনে হইতে পারে হ্যাঁ লুকাস পাকেতা ডিজার্ভিং। তবে এখানে আমি আরও একটা পয়েন্ট বলে রাখি, এই যে লুকাস পাকেতা এত ভালো পারফরমেন্স করতেছে, হ্যাঁ সে কিন্তু অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে ফ্লামিঙ্গোতে খেলতেছে না, সে খেলতেছে ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে। সো আপনি যদি লুকাস পাকেতাকে যদি কার্লো অ্যানচেলত্তি ডাইকেও নিয়ে আসে, তাহলে তাকে ডিফেন্সিভ মিডের সাথে সাথে অ্যাটাকিং মিডেও খেলাইতে পারবে। সো এটা প্লাস পয়েন্ট হইতে পারে। এখন আমি যদি গ্যাব্রিয়েল সারার কথা বলি, দেখেন রিসেন্টলি তার যে পারফরমেন্স, ওই পারফরমেন্স আপ অ্যান্ড ডাউন হইতেছে, ফিক্স না যে কন্টিনিউ ভালো পারফরমেন্স দিতেছে। এক ম্যাচ খারাপ করতেছে, এক ম্যাচ ভালো করতেছে, এক ম্যাচ ভালো করতেছে, এক ম্যাচ খারাপ করতেছে। বাট চ্যাম্পিয়ন্স লিগের যে বিগ ম্যাচগুলা, ওই ম্যাচগুলার পারফরমেন্স দেখলে আপনার চোখে পড়বে খুব ভালো পারফরমেন্স দিছে, খুব ভালো ইম্প্যাক্ট ছিল। যদিও অভিজ্ঞতার একটা ব্যাপার স্যাপার আছে, যদি কার্লো অ্যানচেলত্তি অভিজ্ঞতা এবং পারফরমেন্স একসাথে চায়, তাহলে আই থিঙ্ক লুকাস পাকুয়েতা এখানে অনেকটাই এগিয়ে আছে। সো ধরে নিন এখানে লুকাস পাকুয়েতা ইন করতেছে, আমার যেটা মনে হইতেছে। এরপর অ্যাটাকিং লাইন, দেখেন অ্যাটাকিং লাইনে অনেক স্টোরি আছে। স্টোরি বলতে কার্লো অ্যানচেলত্তি কী করছে দেখেন, কার্লো অ্যানচেলত্তি লেফট উইঙ্গে ভিনিসিয়াস জুনিয়র অ্যান্ড গ্যাব্রিয়েল মার্টিনেলিকে রাখছে, সেন্টার ফরওয়ার্ডে ম্যাথুইস কুন্না এবং জোয়াও পেদ্রোকে রাখছে। যদিও ম্যাথুইস কুন্না শেষ মোমেন্ট পর্যন্ত নাম্বার 9 পজিশনে খেলবে না, যেহেতু তার স্কোরিং অ্যাবিলিটি কম। সো প্লে মেকার হিসেবে ওকে ফাইন, তাকে রাখতে পারতেছে, তাকে প্লে মেকার হিসেবে রাখছে। রাইট উইঙ্গে কী করছে, এখানে লুইস এনরিকে, রাফিনা অ্যান্ড এস্তেভাও। এখন এস্তেভাও ইনজুর্ড, সম্ভাবনা খুবই কম। তার রিপ্লেসে এখানে কে আসবে এটা এখন পর্যন্ত শিওর না। তবে রিউমার্স যেটা হইতেছে, রিউমার্স বলতে আমরা যা থিঙ্ক করতেছি, এইখানে হয়তো অ্যান্টনি আসতে পারে, হয়তো এইখানে রায়ান আসতে পারে। আবার এমনটাও আমরা থিঙ্ক করতেছি, থিঙ্ক বলতে এমনটাও রিউমার্স হইতেছে হয়তো এইখানে এনরিকে অটো চয়েস হিসেবে আসতে পারে। যদিও এখন পর্যন্ত কোনোটাই শিওর না, বাট আমি এইখানে এনরিককে চাইতেছি। কেন চাইতেছি এটা নিয়ে আমি গতকালকে অলরেডি ভিডিও দিয়ে ফেলছি। এখন এনরিক যদি এস্তেভাওকে রিপ্লেস করে, তাহলে নাম্বার 9 পজিশনের জন্য ইগোর থিয়াগো অটো চয়েস হয়ে গেছে, সে চোখ বন্ধ করে স্কোয়াডে ইন করতেছে।
তবে এখানে আপনারা আরো অনেক প্লেয়ারের কথা বলতে পারেন, কায়ো জর্জ, দেন রিচার্লিসন। রিচার্লিসনের কথা ভাই ভুলে যান, রিচার্লিসন ডাক পাইতেছে না। কিসের যোগ্যতায় ডাক পাবে ওইটা একটু চিন্তা ভাবনা করে দেখেন। রিচার্লিসন ফর্মে নাই, আর খুঁজেও পাইতেছি না কোথায় আছে না আছে, তারও কোনো খবর নাই। সো রিচা নাই, আর কায়ো জর্জও আই থিঙ্ক ডাক পাবে না। কার্লো অ্যানচেলত্তি এখানে মেন ফোকাস করবে ইগোর থিয়াগোকে। প্রিমিয়ার লিগে ভালো পারফরমেন্স দিতেছে, প্লাস পেনাল্টিতেও কনফিডেন্স আছে, গোল স্কোর করার অ্যাবিলিটি খুব ভালো। সো কার্লো অ্যানচেলত্তি এখানে জোয়া পেদ্রোর সাথে হয়তো ইগোর থিয়াগোকে নিয়ে আসতে পারে। এই তো গেল 3টা স্লট। আমরা ডিফেন্সের জন্য একজন নিছি, আমরা মিডে একজন নিছি, অ্যান্ড অ্যাটাকিং লাইনে একজন নিছি। এখন এইখানে আরও একটা স্লট খালি আছে। ওই স্লটটা কোনটা? ওইটা হইতেছে প্লে মেকারের যে স্লট, ওইটা মানে নাম্বার 10 পজিশনের জন্য, অ্যাটাকিং মিডের জন্য। আপনারা কার্লো অ্যানচেলত্তির যেই লিস্ট, 22 জনের যে লিস্ট ব্রাজিলিয়ান মিডিয়াগুলো প্রকাশ করছে, ওই লিস্ট একটু ভালোভাবে দেখেন। ওইখানে কোনো প্লে মেকার নাই। কুনহাকে রাখা হয়েছে জোয়া পেদ্রোর ব্যাকআপ হিসেবে। যদিও কুনহাকে নাম্বার 10 পজিশনে খেলাইতে পারবে বা খেলাবে, কুনহা ওই টাইপের প্লেয়ার। কুনহা আপনাকে চান্সেস দিবে, কুনহা আপনাকে আপনার মিডে ডমিনেট করবে বা কন্ট্রোল করতে পারবে। বাট আমাদের একজন পিওর, একজন ট্যাকটিক্যাল, একজন ক্রিয়েটিভ অ্যাটাকিং মিডফিল্ডার প্রয়োজন, একজন প্লে মেকার প্রয়োজন, যেটা কার্লো অ্যানচেলত্তি স্কোয়াডে নাই। আপনারা দেখাইতে পারবেন না। আপনার স্কোয়াডে এমন একজন প্লে মেকার প্রয়োজন যে আপনার ম্যাচ কন্ট্রোল করবে, ম্যাচের টেম্পো কন্ট্রোল করবে। একজন প্লে মেকারের কাজ কি? বল ডিস্ট্রিবিউশন করা। আর এসবের জন্য আপনি যে কোনো কাউকে খেলাইতে পারবেন না। আপনার একজন পিওর ডিস্ট্রিবিউটর প্রয়োজন, পিওর ম্যাচ কন্ট্রোলার প্রয়োজন। এখন আপনারা বলতে পারেন এখানে রাফিনাকে খেলাইতে পারবে, ভিনিসিয়াস জুনিয়রকে খেলাইতে পারবে। দেখেন ভাই, এদেরকে দিয়ে আপনি অ্যাটাক করাইতে পারবেন, এদেরকে দিয়ে আপনি প্রেস করাইতে পারবেন, বাট ম্যাচ কন্ট্রোল করাইতে পারবেন না। আপনার একজন পিওর প্লে মেকার প্রয়োজন, একজন অ্যাডভান্স প্লে মেকার প্রয়োজন, যে আপনাকে থ্রো বল দিবে, যে আপনাকে বল ক্রস করবে, ফাইনাল থার্ডে চান্সেস ক্রিয়েট করবে, অ্যাটাকিং লাইনকে বল ডিস্ট্রিবিউশন করার মতো একজন অ্যাটাকিং মিডফিল্ডার প্রয়োজন। আপনার এমন একজন অ্যাটাকিং মিডফিল্ডার প্রয়োজন, এমন একজন ক্রিয়েটর প্রয়োজন যে ড্রিবল করে ইন করবে, অ্যাটাক করবে, বাকি প্লেয়ারদের, আপনার অ্যাটাকিং লাইনের প্লেয়ারদের স্পেস মেক করে দিবে। ওই টাইপের প্লেয়ার কিন্তু আপনার কাছে নাই, কার্লো অ্যানচেলত্তির কাছে নাই। মানে এমন না যে ব্রাজিলে নাই, আচ্ছা ভাই, নেইমার জুনিয়র। কার্লো অ্যানচেলত্তি এখন পর্যন্ত যাদেরকে নিয়ে পরিকল্পনা করছে, আমরা দেখছি প্লে মেকার রোলে অনেককেই খেলাইছে, বাট কেউই নেইমার জুনিয়রের মতো দিতে পারে নাই, কেউই ওইরকম সাকসেস হয় নাই। আপনার মিডের, আপনার মিড কন্ট্রোল করার জন্য, মিড হোল্ড করার জন্য, আপনার ফাইনাল থার্ডে বল ডিস্ট্রিবিউশন করার মতো একজন প্লে মেকার প্রয়োজন। আর ওইটা নেইমার জুনিয়র হইতে পারে। হইতে পারে বলতে নেইমার জুনিয়রের প্রয়োজন আছে। নেইমার জুনিয়র কোন টাইপের প্লেয়ার, কোন টাইপের অ্যাটাকিং মিডফিল্ডার, ওইটা কাউকে বলা লাগবে না, আপনাদের সবারই জানা। নেইমার জুনিয়র এমন একজন প্লে মেকার যে আপনাকে ফাইনাল থার্ডে বল পাস করবে, থ্রো বল দিবে, ক্রস করবে। মানে নেইমার জুনিয়র মাঠে যতক্ষণ থাকবে ততক্ষণ আপনার উইঙ্গাররা স্পেস পাবে, ততক্ষণ আপনার অ্যাটাকাররা স্পেস পাবে, এরা চান্স পাবে। নর্মালি আমরা কি দেখি? নর্মালি আমরা দেখি নেইমার জুনিয়র যখন বল ক্যারি করে, নেইমার জুনিয়রের পায়ে যখন বল থাকে, তখন প্রতিপক্ষের ডিফেন্সিভ লাইনের 3-4 জন নেইমার জুনিয়রকে আটকানোর জন্য চলে আসে। আর এই সুযোগে কি হয়, আপনার যে উইঙ্গাররা থাকবে, আপনার যেই অ্যাটাকাররা থাকবে, এরা হিউজ স্পেস পাবে। আর ওই স্পেসের মধ্যে নেইমার জুনিয়র যদি একটা বল বের করতে পারে, একটা থ্রো বল দিতে পারে বা একটা ক্রস করতে পারে, আপনার ম্যাচের রেজাল্ট আই থিঙ্ক একদমই চেঞ্জ হয়ে যেতে পারে। স্যান্তোসে কি হইতেছে, স্যান্তোসের ম্যাচগুলো দেখার পর আমার যেটা মনে হয়েছে, স্যান্তোসের যে অ্যাটাকাররা, এরা নেইমার জুনিয়রের মাইন্ডসেট বোঝে না, নেইমার জুনিয়রের পরবর্তী যে মুভমেন্ট, এটা ওরা বোঝে না, যার কারণে নেইমার জুনিয়র এদের সাথে যাইতেছে না। নেইমার জুনিয়র যখন বল নিয়ে মুভ করে বা ড্রিবল করে, নেইমার জুনিয়র যখন বল নিয়ে মুভ করে, বল ক্যারি করে, তখন প্রতিপক্ষের প্লেয়ারদের মেন টার্গেট থাকে নেইমার জুনিয়র। বাকি যে প্লেয়াররা আছে এদের দেখার টাইম নেই,
এদের মেন ফোকাস নেইমার জুনিয়র, যে কোনোভাবেই হোক আমাদের নেইমার জুনিয়রকে আটকাইতে হবে। এদের মাথায় তখন এইটাই থাকে, যেটা ম্যাচের টার্নিং পয়েন্ট হয়। একটা ম্যাচে নেইমার জুনিয়রের কি পরিমাণ ইম্প্যাক্ট থাকে, ওইটা যারা নেইমার জুনিয়রের সাথে খেলে বা নেইমার জুনিয়রের যে প্রতিপক্ষ থাকে তারা বলতে পারবে। এরা ভালোভাবেই জানে নেইমার জুনিয়র কেমন। আর না হয় ওই 4-5 জন নেইমার জুনিয়রকে আটকানোর জন্য আসতো না। আমরা স্যান্তোসের ম্যাচগুলো দেখতেছি, একটা ম্যাচে নেইমার জুনিয়র কি পরিমাণ ফাউলের শিকার হইতেছে ওইটা আমরা দেখতেছি। আর কেন ফাউল করতেছে নেইমার জুনিয়রকে? নেইমার জুনিয়রকে আটকানোর জন্য ফাউল করতেছে। নেইমার জুনিয়র যে কি পরিমাণ ক্রিয়েটিভ, ওইটা যদি কার্লো অ্যানচেলত্তি বুঝতো, তাহলে আই থিঙ্ক কার্লো অ্যানচেলত্তি এতদিন বসে থাকতো না। ইনজুরির বাহানা বা ফিটনেসের বাহানা দেওয়াটা আই থিঙ্ক এটা কার্লো অ্যানচেলত্তির জন্য বোকামি। নেইমার জুনিয়র এই টিমটাতে জয়েন করার পর এই টিমের গেমই চেঞ্জ হয়ে যাবে। নেইমার জুনিয়র যতক্ষণ পর্যন্ত মাঠে থাকবে ততক্ষণ পর্যন্ত ব্রাজিল ডমিনেট করতে পারবে, ততক্ষণ পর্যন্ত ব্রাজিল কাউন্টার দিতে পারবে, ততক্ষণ পর্যন্ত ব্রাজিল প্রেস করতে পারবে। রাইট নাও ব্রাজিলের যে অ্যাটাকিং লাইন, ওই অ্যাটাকিং লাইনের সাথে নেইমার খুব সুন্দরভাবে সেট হবে যদি এরা নেইমার জুনিয়রের ক্রিয়েটিভিটি বোঝে, নেইমার জুনিয়রের পরবর্তী মুভমেন্টে বোঝে, নেইমার জুনিয়রের মাইন্ডসেট বোঝে। নেইমার জুনিয়রের 5টা পাসের মধ্যে 2টা পাস যদি, 2টা ক্রস যদি ব্রাজিলের অ্যাটাকাররা কাজে লাগাইতে পারে, তাহলে ম্যাচের রেজাল্ট অন্যরকম হয়ে যাবে। এটা ভাই একদম শিওর। এখন হাতে সময় কম, পর্যবেক্ষণ যা করার করে ফেলছে। কার্লো অ্যানচেলত্তির মাইন্ডে কি চলতেছে ওইটা তো আমরা জানি না, তবে আমার যেটা মনে হইতেছে লাস্ট মোমেন্টে কার্লো অ্যানচেলত্তি নেইমার জুনিয়রকে ডেকে ফেলবে। সো এই 4টা স্লটে এই 4 জন প্লেয়ার হয়তো আসতেছে। ডিফেন্সিভ লাইনে লিও পেরাইরা, মিডে লুকাস পাকেতা, সেন্টার ফরওয়ার্ড হিসেবে ইগোর থিয়াগো, অ্যান্ড প্লে মেকার হিসেবে, মেন প্লেয়ার হিসেবে নেইমার জুনিয়র। এখন দেখা যাক শেষ পর্যন্ত কার্লো অ্যানচেলত্তি কাদেরকে ডাকে।